ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ অক্টোপাস পুনরায় উপস্থাপন করতে চলেছে দারোগা প্রিয়নাথকে। খুন না চুরি, দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের এই কেসটি আমরা পাঠ করেছিলাম, যেটা আপনারা যথেষ্ট পছন্দও করেছেন। এবারের কেসটি একটি লক্ষ টাকার ব্যাংক জালিয়াতির ঘটনা। শুনুন সেই রোমহর্ষক কাহিনী, যার নাম জাল চেক, এর প্রথম পর্ব। মানুষের মন কিছুতেই সন্তুষ্ট নয়। আজ দারুণ গ্রীষ্মের প্রকোপে, রোদের অসহ্য উত্তাপে অতিষ্ঠ হয়ে জল জল বলে চিৎকার করছি। বৃষ্টি আর হচ্ছে না, আকাশ মেঘশূন্য, যেন আর কোশমিন কালেও বৃষ্টি হবে না। কিন্তু যখন সেই বহুকালের আশার সামগ্রী, গ্রীষ্মপীড়িত মানুষের শান্তি প্রদায়িনী বর্ষা এলো, আকাশ যখন নতুন মেঘের সঞ্চারে আবৃত হয়ে অনবরত গর্জন করতে লাগল, যখন অবিশ্রান্ত ধারাপাতে মেদিনী সুশীতল হল, মানুষ কি তখন তৃপ্তি লাভ করল? না না, মানুষ যেমন ছিল তেমনই রইল। তারা তখন বলল, এই রোজ রোজ বৃষ্টি আর ভালো লাগে না, একটু শীত এলে বাঁচা যায়। আবার যখন সেই শীত এলো, মানুষ তখনও তুষ্ট হলো না। তখন তারা বলল, এই হাড় ভাঙা শীতে কেমন করে বাঁচবো কে জানে, দাঁত সয় তো বাত সয় না। তাই বলছি, মানুষের মন কোনো কিছুতেই তৃপ্ত নয়। আশ্বিন মাসের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, কিন্তু গ্রীষ্মের ভয়ানক প্রাদুর্ভাব। মাঝে মাঝে প্রায় বৃষ্টি হচ্ছিল বটে, কিন্তু তাতেও গরম কমছিল না। একে এই ভয়ানক গ্রীষ্ম, তার উপর ঘন্টায় ৩-৪ বার করে বৃষ্টি হচ্ছিল। কাজেই আমার মনটা একদম ভালো ছিল না। সকালে বিছানা থেকে উঠে দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেলা ৮টার সময় বৃষ্টি থেমে গেল বটে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েই গেল। সূর্যের প্রখর রশ্মিও সেই নিবিড় মেঘরাশিকে ভেদ করতে পারল না। প্রাণীকুল যেন সেই নতুন মেঘের ঘনঘটায় ভয় পেয়ে গাছের ডগায় আশ্রয় নিল। কোথাও গাছের পাতাটি অবধি নড়ছে না, শুধু বাজে একটা গুমোট ভাব। শরীর থেকে অনর্গল ঘাম ঝরতে লাগলো। আমি বিরক্ত হয়ে অফিস ঘরের ভেতরে গেলাম। গ্রীষ্মের ছুটির জন্য আগের দিনের অনেক লেখালেখির কাজ বাকি ছিল। অত্যন্ত বিরক্তির সাথে আমি সেই সব কাজ আরম্ভ করলাম। একটা ভয়ানক দাঙ্গার অনুসন্ধানে গিয়েছিলাম, সেই ঘটনারই বিবরণী লিখতে বসলাম। সেই দাঙ্গার রিপোর্ট লিখতে লিখতে বেলা 10টা বেজে গেল। আকাশ অনেকটা পরিষ্কারও হলো, সঙ্গে সঙ্গে সূর্যদেবও দেখা দিলেন। কিছুক্ষণের জন্য মনে এক অভূতপূর্ব আনন্দ অনুভব করলাম। আহারাদি শেষ করে বেলা 11টার আগেই আবার অফিস ঘরে এসে বসলাম। এমন সময় টেলিফোনের রিংটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি
টেলিফোনের কাছে গিয়ে ফোনটা ধরলাম। ওপাশ থেকে শুনলাম, বড় সাহেবের জরুরি কাজ, আমাকে এখনই তার কাছে যেতে হবে। সাহেবের ঘরে গিয়ে দেখলাম আরও দুজন সাহেব বসে আছেন। দুজনের মধ্যে একজন আমার পরিচিত, কোনো একটা ব্যাংকের ম্যানেজার হেনরি ম্যাকলিন। অপরজন আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। আমাকে দেখেই সাহেব শশব্যস্ত হয়ে বলে উঠলেন, ব্যাংকে কয়েকটা জাল চেক আসিয়াছে, তোমাকে এখনই তার সন্ধানে যেতে হবে। আমি কোনো উত্তর করলাম না দেখে তিনি আবার বললেন, ব্যাংকের ম্যানেজার ম্যাকলিন সাহেবকে তো তুমি জানো, ওনার সঙ্গে তো তোমার পরিচয়ও আছে। আমি সম্মতিসূচক উত্তর দিলাম। সাহেব তখন অপর ব্যক্তিকে দেখিয়ে বললেন, এনার নাম জোন্স। ব্যাংকে এনার নামে অনেক টাকা জমা আছে। সম্প্রতি ইনি জানতে পেরেছেন যে ব্যাংকের হিসাব ও ওনার নিজের হিসাবে প্রায় লক্ষ টাকার গোলমাল। হিসাবের ভুল হয়েছে মনে করে ইনি ব্যাংকে এসেছিলেন। ব্যাংকের খাতাপত্র দেখে জানতে পেরেছিলেন হিসেবের কোনো ভুল নেই। তার নামে কতগুলো জাল চেক ভাঙানো হয়েছে। চেকগুলো ব্যাংকেই আছে। তুমি দেখবার প্রয়োজন বোধ করলে সেখানে গিয়ে দেখে আসতে পারো। দ্বিরুক্তি না করে সাহেবের কাছ থেকে বিদায় নিলাম এবং ব্যাংকের ম্যানেজার ও জোন্স সাহেবকে সঙ্গে নিয়ে তখনই ব্যাংকে গেলাম। ম্যানেজার সাহেবের গাড়ি বাইরেই অপেক্ষা করছিল। 15 মিনিটের মধ্যেই আমরা সেখানে উপস্থিত হলাম। ব্যাংকে পৌঁছে যে খাতায় জোন্স সাহেবের হিসেব আছে সেই খাতাটা দেখতে চাইলাম। আমাদের যে কাজ করতে হয় তাতে সব ধরনের বিদ্যারই প্রয়োজন হয়। যদি বাস্তবিকই হিসেবে কোনো ভুল থাকে, এই আশঙ্কায় জোন্স সাহেবের হিসেব দেখতে ইচ্ছে হলো। যে খাতায় জোন্স সাহেবের হিসেব ছিল তা তখনই আমার কাছে নিয়ে আসা হলো। আমি হিসেবটা তন্ন তন্ন করে দেখলাম। জোন্স সাহেবের নিজের কথা অনুযায়ী তার নামে 3,10,000 টাকা জমা থাকার কথা, কিন্তু ব্যাংকের খাতায় দেখলাম তার নামে 2,30,000 টাকা রয়েছে। 80,000 টাকার গণ্ডগোল। আমি তখন জোন্স সাহেবকে জিজ্ঞেস করি, আপনি ব্যাংকের নামে শেষ চেক কবে দিয়েছিলেন? প্রায় 2 মাস আগে। কত টাকা? 50,000। কার নামে চেক কেটেছিলেন? লরেন্স কোম্পানির নামে। তারপরে আরও 3খানা চেক ভাঙানো হয়েছে দেখছি। 2খানা 30,000 করে আর একটা 20,000। এই 80,000 টাকারই গোলমাল হচ্ছে। আচ্ছা, আপনার ঠিক মনে আছে যে এই শেষ 3খানি চেকে আপনি স্বাক্ষর করেননি? নো, সেই সিগনেচার 3টি জাল। চেকের নম্বর দেখলেই আপনি বুঝতে পারবেন। লাস্ট 3টি চেকে যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরের চেক আমার কাছে এখনো আছে। যদি প্রয়োজন হয় আমার অফিসে চলুন, দেখিয়ে দেব। আমি ঈষৎ হেসে উত্তর দিলাম, আগে না, আপনার কথায় আমার অবিশ্বাস করার কোনো কারণ নেই। যদি ভবিষ্যতে দেখার প্রয়োজন হয় তখন দেখে আসব, এখন দেখবার বিশেষ প্রয়োজন নেই। এই বলে আমি ম্যানেজার সাহেবের দিকে চাইলাম। জিজ্ঞেস করলাম, জোন্স সাহেবের হিসেব
কার হাতে থাকে? তিনি কেমন লোক? ম্যাকলিন সাহেব অতি গম্ভীরভাবে উত্তর দিলেন, রণেন্দ্রনাথ মিত্র নামে এক বেঙ্গলি জেন্টলম্যানের হাতে জোন্স সাহেবের হিসাব থাকে। তাকে অতি সৎলোক বলেই বিবেচনা করা হয়। তিনি কোথায়? একবার এখানে আসতে বলুন। তিনি আজ অফিসে আসেননি, শরীর অসুস্থ বলে 3 days লিভ নিয়েছেন। আজ কি জোন্স সাহেবের ব্যাংকে আসার কথা ছিল? ইজ ইট স্যার? আই ডিডন্ট নো দ্যাট। আচ্ছা, রণেন্দ্রবাবুর পরিচিত কোনো লোক কি এখানে চাকরি করেন? নাও, আমার তো তা জানা নেই। তাহলে রণেন্দ্রের চিঠি কে দিয়ে গেল? চিঠি বাই পোস্ট এসেছিল। আমি তখন জোন্সকে পুনরায় জিজ্ঞেস করলাম, আচ্ছা, আজ যে আপনি ব্যাংকে আসবেন এ কথা কাউকে কি বলেছিলেন? কেউ কি জানতো যে আপনি এখানে খোঁজ করতে আসবেন? নো, আমি আসবো কিনা আমি নিজেই জানতাম না, সো অন্য লোক কী করে জানবে? সে কি? কাল রাত 9টার পর হিসেব মেলাতে গিয়ে দেখি প্রায় 1 লক্ষ টাকার গোলমাল। তাই আজ সকালে এসেছি। কেমন করে জানতে পারলেন যে হিসেবে লক্ষ টাকার গোলমাল? ব্যাংকের হিসেব পেলেন কোথায়? আমার নামে কত টাকা জমা আছে জানতে চেয়ে পরশু ব্যাংকে একটা চিঠি লিখি। কাল সন্ধ্যের পর সেই চিঠির উত্তর পাই। সেই চিঠিতে কার স্বাক্ষর ছিল? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লরেন্সের সিগনেচার ছিল। যে 3টি চেক জাল বলে গণ্য হয়েছিল, আমি সেই 3টি চেক দেখতে চাইলাম। ম্যাকলিন সাহেব তখনই একজন কেরানিকে চেক 3টি আনতে বললেন। চেক 3টি হাতে পেলে আমি জোন্স সাহেবের সঙ্গে সেই চেক 3টি স্বাক্ষর মিলিয়ে দেখলাম। সইগুলি একই প্রকার, কোনো রকম তারতম্য নেই। অন্যান্য চেকগুলিতে তিনি যেমন সই করেছিলেন, এই চেকগুলিতেও একই রকম স্বাক্ষর রয়েছে। কোনো প্রভেদ দেখতে পেলাম না। ম্যানেজার ম্যাকলিন সাহেবকে জিজ্ঞেস করে জানতে পারলাম, যে যে কেরানির সাথে হিসেবের কোনরূপ সংস্পর্শ আছে তাদের সকলেই উপস্থিত, কেবল রণেন্দ্রবাবুই অনুপস্থিত। সুতরাং তার উপরেই আমার প্রথম সন্দেহ হল। আমি তখন সাহেবের কাছ থেকে রণেন্দ্রের বাড়ির ঠিকানা নিলাম এবং জোন্স সাহেবকে আশ্বাস দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। রণেন্দ্রনাথের বাড়ি হাবড়ায়। ব্যাংক থেকে বেরিয়ে একটা গাড়ি ভাড়া করলাম এবং সাধারণ বেশে হাবড়ার দিকে যাত্রা করলাম। রণেন্দ্র বড় লোকের সন্তান। খোঁজ নিয়ে জানতে পারলাম তার পিতার নাম গোপালচন্দ্র মিত্র। একসময় তিনি হাইকোর্টের বড় উকিল ছিলেন। সুতরাং রণেন্দ্রনাথের বাড়ি খুঁজে পেতে আমার খুব একটা অসুবিধা হলো না। 4 বছর হল রণেন্দ্রনাথের বাবা পরলোক গমন করেছেন। তার আর কোনো ভাই ছিল না, সুতরাং তিনি এখন বাড়ির কর্তা। বাড়িখানা প্রকাণ্ড দ্বিতল, লোকজনও অনেক। রণেন্দ্রর একটি পুত্র ও একটি কন্যা আছে। বাড়িতে প্রবেশ করা মাত্র একটি ভৃত্য এসে জিজ্ঞেস করল, মহাশয়, কাউকে খুঁজছেন বুঝি? আমি গম্ভীরভাবে উত্তর দিলাম, রণেন্দ্রবাবুর সাথে আমার বিশেষ প্রয়োজন। আমি তার সাথেই দেখা করতে এসেছি। খুব জরুরি দরকার, একটু তাড়াতাড়ি তাকে ডেকে দাও তো। ভৃত্য উত্তর দিল, যে তিনি আজ সকালে দেশে গিয়েছেন, 2-3 দিনের ভেতরে ফিরে আসবেন। দেশে গিয়েছেন? সেটা কোথায়? যে দেবীপুর, বর্ধমান স্টেশন থেকে 5 মাইল দূরে।
তা সেখানে না গেলে এখন আর দেখার সম্ভাবনা নাই, তাই তো? আগে না। তো তোমার কথায় তো বিশ্বাস হচ্ছে না। তিনি অফিসে গিয়েছিলেন, কেউই তাকে অসুস্থ দেখেননি। আজ তিনি অফিসের ম্যানেজারের কাছে চিঠি লিখেছেন যে তিনি অসুস্থ। আবার তুমি বলছো তিনি দেশে গেছেন। কোন কথাটা বিশ্বাস করব? আমি তো জানি তিনি দেশেই গিয়েছেন। কাল রাত্রিরে তার তো জ্বর হয়েছিল। কি জন্য দেশে গেছেন জানো? আগে না, আমরা চাকর বাকর মানুষ, বাবুর কথায় কি দরকার, আমরা জানবো কি করে? রণেন্দ্রবাবুর স্ত্রী কোথায়? তিনিও তার সঙ্গে গিয়েছেন। ভৃত্য যেভাবে আমার প্রশ্নের উত্তর দিল, তাতে তার উপর কোনো রকম সন্দেহ হলো না। আমার বিশ্বাস হলো রণেন্দ্রবাবু দেশেই পালিয়ে গিয়েছেন। যখন অফিসের বাকি সব কেরানিরা উপস্থিত আছেন, তখন তার উপরই সন্দেহ হওয়ার কথা। তিনি বাস্তবিক দোষী কিনা সে কথা তখন বলতে পারা যায় না। কেবল সন্দেহ করেই রণেন্দ্রবাবুর সন্ধান করছিলাম। অন্য সব কেরানিরা উপস্থিত ছিল বলেই যে নির্দোষ তাও বলা যায় না। হয়তো তাদেরই মধ্যে প্রকৃত অপরাধী লুকিয়ে আছে। এই সব চিন্তা করতে করতে আমি রণেন্দ্রবাবুর বাড়ি থেকে চলে এলাম। মনে মনে স্থির করলাম একবার ব্যাংকে গিয়ে ম্যাকলিন সাহেবকে বাকি সব কেরানির উপর নজর রাখতে অনুরোধ করব। এই স্থির করে আমি ফিরে আসছি, এমন সময় শ্যামলালবাবুর সাথে আমার দেখা হলো। শ্যামলালবাবু আমার বিশেষ পরিচিত বন্ধু, হাবড়া কোর্টের একজন উকিল। শ্যামলালের সাথে আমার যখন দেখা হলো তখন বেলা প্রায় 1টা। সেদিন তিনি একটা বহুকালের পুরনো মোকদ্দমায় জয়লাভ করে প্রায় শতাধিক টাকা উপার্জন করেছিলেন। সেই আনন্দে এবং সেদিন কোনো কাজ না থাকায় তিনি সকাল সকালই বাড়ি ফিরছিলেন। এমন সময় রাস্তায় তার সাথে আমার দেখা হয়ে গেল। আমাকে অনেক দিন পর দেখে শ্যামলাল অত্যন্ত আনন্দিত হয়ে উঠলেন। হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, আরে বাবু যে এদিকে, তা কি মনে করে? আমিও হাসতে হাসতে উত্তর দিলাম, কাজ না থাকলে বেলা দুপুরে কলকাতা ছেড়ে হাবড়া আসবো কেন? তা তোমার সব খবর ভালো তো? হ্যাঁ ভাই, আপাতত সব ভালো। তা এখানে কোথায় এসছিলে? আরে এই তোমারই প্রতিবেশী রণেন্দ্রবাবুর বাড়ি। যখন এত দূর এসেছো, তবে একবার আমার বাড়িতে তোমার পায়ের ধুলো পড়বে না? এই বলে শ্যামলালবাবু আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। আমিও দ্বিরুক্তি করলাম না। এর আগে একবার শ্যামলালের বাড়িতে এসেছিলাম, কিন্তু সে অনেক দিনের কথা। শ্যামলালের বাড়িটা নিতান্ত ছোট নয়, দোতলা। বাইরে একটা ছোটোখাটো উঠানও আছে। বাড়িতে ঢোকা মাত্র কতগুলো বাচ্চার চেঁচামেচির আওয়াজ কানে এলো। দেখলাম 4-5টা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সেই উঠানেতে খেলা করছে। আমরা যাওয়া মাত্র বাচ্চাগুলো চেঁচামেচি থেমে গেল। কে কোন দিকে পালিয়ে গেল বুঝতে পারলাম না। শ্যামলাল একজন ভৃত্যকে বৈঠকখানা খুলে দিতে বলল। রাম, বৈঠকখানাটা খুলে দে তো। সব ঘর খোলা হলে আমরা ভিতরে গিয়ে দুজনে দুটো চেয়ারে বসলাম। কিছুক্ষণ পরেই সেই ভৃত্য তামাক সেজে আনল। তামাক খেতে খেতে শ্যামলাল আমায় জিজ্ঞেস করল,
তা রণেন্দ্রবাবুর বাড়ি এসছিলে? আমি উত্তর দিলাম, হ্যাঁ ভাই, তিনি যেখানে কাজ করেন সেখানে বেশ অনেক টাকার গোলমাল হয়েছে। তারই অনুসন্ধানের ভার আমার হাতে এসে পড়েছে। তাই একবার রণেন্দ্রবাবুর বাড়িতে এসেছিলাম। কেন, তিনি আজ অফিস যাননি? না ভাই, সেই জন্যই তো তার উপর সন্দেহ হচ্ছে। তিনি বাড়িতে আছেন? না, শুনলাম দেশে গেছেন। যে ভৃত্য তামাক সে জেনেছিল সে আমার কথা হেসে ফেলল। আমি তার হাসার কোনো কারণ দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, কেন হে বাবু, আমার কথায় হাসছো কেন? ব্যাপার কি বলো তো? ভৃত্য সে কথার কোনো উত্তর দিল না। বলল, না মশাই, আমি আপনার কথায় হাসিনি। শ্যামলালবাবু ভৃত্যের দিকে তীব্র দৃষ্টিপাত করলেন। তারপর বললেন, দেখ রাম, যদি কিছু জানিস তো বল। এই বাবুকে কিন্তু তুই চিনিস না, ইনি পুলিশের বড় ইন্সপেক্টর। শেষে কি মরবি? শ্যামলালবাবুর কথায় আমিও সায় দিয়ে বললাম, হ্যাঁ বাপু, তোমার মনিব যা বলছেন তা সত্যি। যদি কিছু জেনে থাকো তা বলো, আমি এখনই তোমায় পুরস্কার দেব। আমাদের দুজনের কথায় ভৃত্যের মন খুলে গেল। সে বলল, রণেন্দ্রবাবু রেঙ্গুন যাচ্ছেন বলে জাহাজে উঠেছেন, তার সঙ্গে একজন চাকরও আছে। তোমায় কে সব কথা বলল? সেই চাকরের ভাই। সে কোথায় থাকে? কেন, রণেন্দ্রবাবুর বাড়িতে তারা দুভাই তো সেখানে কাজ করে। রণেন্দ্রবাবুর বাড়িতে কজন চাকর আছে জানো? আগে জানি বই কি, ওই দুই ভাই ছাড়া আর কোনো চাকর নেই। তবে একজন দাসী আছে বটে। চাকর দুজন কি পরস্পরের নিজের ভাই? আগে হ্যাঁ, কেবল নিজের ভাই নয়, যমজ। দুজনের অনেক মিল আছে। আজ বুধবার, বর্মা মেলের দিন। জাহাজ তো কলকাতা থেকে আজই ছাড়বে। আগে হ্যাঁ, আমিও শুনেছি বেলা 3টের সময় জাহাজ ছাড়বে। বেলা তখন 1:30 বেজে গেছে। আর 1.5 ঘন্টা পরেই জাহাজ ছাড়বে। এই ভেবে সেখানে আর বিলম্ব করলাম না। শ্যামলালবাবুকে গোপনে সব কথাই বললাম। তখনই সেখান থেকে বের হয়ে তাড়াতাড়ি অফিসে ফিরে এলাম। পরে সাহেবকে সব কথা বলে টিকিট কেটে রেঙ্গুনে যাওয়ার জাহাজে চেপে পড়লাম। জাহাজটা বেশ বড়। এর মধ্যেই সেখানে অনেক লোকও উপস্থিত হয়েছে। আমি যখন জাহাজে উঠলাম তখন বেলা 2:30। জাহাজ ছাড়তে তখনও 8 ঘন্টা সময় ছিল। ভাবলাম, যদি কোনোভাবে এই 8 ঘন্টার মধ্যে রণেন্দ্রবাবুকে বের করতে পারি তাহলে আর আমাকে রেঙ্গুন যেতে হবে না। কিন্তু অনেক চেষ্টা করেও রণেন্দ্রবাবুর কোনো সন্ধান পেলাম না। জাহাজে সব শুদ্ধ প্রায় 50 জন বাঙালি। সকলেই প্রায় এক একটা ছোট ছোট কামরা ভাড়া করে নিয়েছে। জাহাজ ছাড়ার আগে সবাই জাহাজের পাটাতনের উপরে এসেছিল। আমি ভালো করে দেখলাম, কিন্তু রণেন্দ্রবাবুর কোনো ফটো না থাকায় আমি তার কোনো সন্ধান পেলাম না। রণেন্দ্রবাবুর বাড়িতে যে ভৃত্য আমার সাথে কথা বলেছিল তার মতো কোনো লোককেও দেখতে পেলাম না। প্রায় 8 ঘন্টা হয়ে গেল। জাহাজের নোঙর তোলা হলো, চারিদিকের বাঁধন খুলে দেওয়া হলো। অবশেষে ভয়ানক গর্জন করতে করতে জাহাজটা বেগে
রেঙ্গুনের দিকে যেতে লাগলো। কিন্তু ব্যাংকের যে লোকের আমার সাথে যাওয়ার কথা ছিল তখনও পর্যন্ত তিনি এসে পৌঁছতে পারলেন না। যতক্ষণ আলো ছিল, যতক্ষণ দূরের সব জিনিস দেখা যাচ্ছিল, আরোহীরা ততক্ষণ জাহাজের পাটাতনের উপর থেকে নড়ল না। আস্তে আস্তে সন্ধে হয়ে এলো, পৃথিবী ঘোর তমসাচ্ছন্ন হয়ে গেল। জাহাজের বৈদ্যুতিক আলোগুলো জ্বলে উঠল। তখন একে একে সব যাত্রী একটা একটা করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেদের নির্দিষ্ট কামরায় চলে গেল। সে রাতে আর তেমন কিছু ঘটল না। আমিও নিজের কামরায় গেলাম এবং খুব কষ্টে সেই রাতটা কাটালাম। পরদিন সকালে উঠেই দেখলাম আরোহীরা অনেকেই বমি করছে। প্রায় কেউই কামরা ছেড়ে বাইরে বেরোতে পারেনি। কলকাতা থেকে রেঙ্গুনে যেতে সচরাচর 4 দিন লাগে, কিন্তু যদি তুফান হয় তাহলে 6 দিনেও যাওয়া যায় না। এই কদিনে যাত্রীদের মধ্যে একে অপরের মধ্যে বেশ আলাপ পরিচয় হয়ে যায়। সেই দিন বিকালে আমি জাহাজে পাটাতনের উপর বসে আরোহীদের লক্ষ্য করছি, এমন সময় একজন ভদ্রলোক আমার কাছে এসে বসে পড়লেন। তখন বেলা প্রায় 5টা। সূর্যদেব অস্ত যাবার উদ্যোগ করেছেন। আকাশমণ্ডল নানা বর্ণে চিত্রিত হয়েছে। মৃদুমন্দ হাওয়া ধীরে ধীরে বয়ে যাচ্ছে। সেই নীলাম্বু স্নাত জগৎপ্রাণের স্পর্শে শরীর স্নিগ্ধ হলো। প্রকৃতির সেই অপরূপ শোভা দেখে রোমাঞ্চিত হলাম। যে কাজে এসেছিলাম তা সব ভুলে গেলাম। এক মনে জগৎপিতা জগদীশ্বরের মাহাত্ম্য কীর্তন করতে লাগলাম। সেই যুবকের বয়স 20 বছরের বেশি হবে না, কিন্তু তাকে দেখা মাত্রই মনে হয় তার বয়স 30-এর বেশি। তাকে দেখতে গৌরবর্ণ, দোহারা, নাতি দীর্ঘ নাতি খর্ব চেহারা, মুখশ্রী খুব সুন্দর। দেখলেই বড় ঘরের ছেলে বলেই মনে হয়। জাহাজে কোনো পরিচিত লোক না থাকায় আমার বেশ কষ্টই হচ্ছিল। ভদ্রলোকটিকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, মহাশয়ের নাম কি? রেঙ্গুনেই যাচ্ছেন? আমার কথায় তিনি ঈষৎ হেসে উঠে বললেন, হ্যাঁ মশাই, রেঙ্গুনেই যাচ্ছি। আমার নাম খগেন্দ্রনাথ চক্রবর্তী। কলিকাতা থেকে আসছেন? আগে হ্যাঁ, কলুটোলায় আমার বাড়ি। রেঙ্গুনে আপনার কোনো আত্মীয় আছে নাকি? আগে না, আত্মীয় কোথায় পাবো বলুন তো। তবে কি জন্য সেখানে যাচ্ছেন? আগে ডাক্তারি করতে। আপনি ডাক্তার? আগে হ্যাঁ, একজন হোমিওপ্যাথ। কলকাতায় আমার মতো অনেক আছে, তাদেরই অন্যজোটা দায়। আমি সবে পাশ করেছি, আমায় এখন কে বিশ্বাস করে ডাকবে বলুন তো। তাই কলকাতা ছেড়ে দূর দেশে যাচ্ছি। শুনেছি রেঙ্গুনে ভালো ডাক্তার নেই। জাহাজের কোন দিকে আপনার কামরা? আগে পিছন দিকে। আপনার সঙ্গে আর কেউ আছে নাকি? না মশাই, আমার সঙ্গী কেউ নেই, কিন্তু এখানে এসে আমি একটা বিপদে পড়েছি। আমার কামরার ঠিক পাশেই একজন জরাগ্রস্ত বৃদ্ধের ঘর। বৃদ্ধ প্রায় ঘরের ভিতরেই থাকেন, 1-8 বার বের হন মাত্র। বৃদ্ধের নানান রোগ বুঝলেন, এখন আমারই চিকিৎসাধীনে আছেন। তিনি কি একাই জাহাজে এসেছেন? আগে একজন চাকর আছে তার সঙ্গে, কিন্তু সে সবসময় তার ভয়ে ভীত, সাহস করে একা তার ঘরের বাইরে আসতে পারে না। কাল বিকেলে বৃদ্ধ তাকে নাকি একবার একটা তেলের বোতল ছুঁড়ে মেরেছিল। ভৃত্য সেই ভয়ে আর তার কাছে একা যায় না। তা বৃদ্ধের আহারের কীরকম বন্দোবস্ত রয়েছে? তিনি যে রোগে ভুগছেন তা এ বয়সে সেরে উঠবার সম্ভাবনা নেই। জরাগ্রস্ত পরিণত বয়স্ক ব্যক্তিদের যে যে রোগ থাকার সম্ভাবনা আছে, এই ব্যক্তিরও ঠিক সেই রোগ। সুতরাং তার অন্নাহারেরই ব্যবস্থা করেছি।
কিন্তু জাহাজের রাঁধুনি বাউনেরা তার কাছে গিয়ে খাবার দিয়ে আসে না, সে কাজও আমাকেই করতে হয়। শুনলাম বৃদ্ধ তাকেও নাকি একবার মারতে উদ্যত হয়েছিল। ভাগ্যক্রমে আমি বৃদ্ধকে একবার ওষুধ দিয়েছিলাম, এই আমার অপরাধ। এই জন্যই আমার এত নিগ্রহ। সেই অবধি আমি ছাড়া আর কোনো লোক যদি বৃদ্ধের সেবা করেন, তিনি বিরক্ত ও রাগান্বিত হন, কখনো কখনো মারতেও উদ্ধত হন। এইরকম নানা কথায় রাত্রি হয়ে গেল। আমি আমার ঘরে ফিরে গেলাম। পরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করতে লাগলাম। আমি নিজেই আমার খাবারের বন্দোবস্ত করেছিলাম। কতগুলো ভালো ফলমূল, মুরগি, চিঁড়ে, জমাট দুধ ইত্যাদি খাবার আমার সঙ্গেই ছিল। পরদিন বেলা 8টার পর ঘুম ভাঙল। যখন বিছানা ছেড়ে উঠলাম তখনও যেন ভোর, কিন্তু বাস্তবিক তা নয়। আকাশ ভয়ানক মেঘাচ্ছন্ন, বাতাসে নামমাত্র নেই, সমুদ্র স্থির। জাহাজটা অটলভাবে দ্রুত গতিতে রেঙ্গুন অভিমুখে ছুটছিল। কাপ্তেন থেকে অধস্তন কর্মচারী পর্যন্ত সবাই বিপন্ন, চিন্তান্বিত, যেন ভারী বিপদের আশঙ্কা। যারা প্রায়ই হাসাহাসি করে মনের আনন্দে দিন কাটাতো, সেই দিন তাদেরও কারোর সাথে কথা হলো না। সকলেই ব্যস্ত, যেন একটা মহোৎসবের আয়োজনে নিযুক্ত। আমি উপরে পাটাতনের একটা নিরাপদ স্থানে দাঁড়িয়ে এইসব লক্ষ্য করছিলাম। এমন সময় জাহাজের পিছন দিকে একটা চেয়ারের ওপর একটা বৃদ্ধকে দেখতে পেলাম। গত রাত্রে ওই বৃদ্ধেরই কথা খগেন্দ্রবাবুর মুখে শুনেছিলাম। ওর অদ্ভুত আচরণ শুনে আশ্চর্যও হয়েছিলাম। তাকে ভালো করে দেখতে ইচ্ছা হলো। আমি ধীরে ধীরে সেই দিকেই অগ্রসর হলাম। বৃদ্ধ এক দৃষ্টে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন। সুতরাং তার অজ্ঞাতসারে আমি তার অনেক কাছে পৌঁছে গেলাম। দেখলাম বৃদ্ধের বয়স প্রায় 70 বছর। তার সর্বাঙ্গের মাংস শিথিল হয়ে গেছে। তিনি অতি কষ্টে সেই চেয়ারের উপর বসে সমুদ্র দেখছিলেন। তার কিছু দূরে একজন ভৃত্য দাঁড়িয়েছিল। ওই ভৃত্যকে দেখা মাত্র আমার মনে বেশ সন্দেহ জন্মালো। ভাবলাম তাকে আর কোথাও দেখেছি। ভৃত্য এক দৃষ্টে সেই বৃদ্ধের দিকেই চেয়েছিল। বোধহয় পাছে বৃদ্ধ কারোর ওপর কোনো রকম অত্যাচার করেন, কিংবা তার নিজের কোনো রকম অনিষ্ট হয়, এই ভয়েই সেই নির্নিমেষ হয়ে বৃদ্ধের দিকেই তাকিয়েছিল। বৃদ্ধ এভাবে থাকায় আমি তাকে ভালো করে দেখার সুযোগ পেলাম। কিছুক্ষণ পরেই আমার মনে পড়ল লোকটার ভাইকে রণেন্দ্রনাথের বাড়িতে দেখেছিলাম। শুনেছিলাম রণেন্দ্রই ওকে সঙ্গে নিয়েছে, কিন্তু লোকটা তো একজন বৃদ্ধের সেবায় নিযুক্ত দেখছি। এই কি রহস্য! উকিলের চাকর আমাকে মিথ্যে বলবে কেন? সে যা শুনেছে তাই বলেছে। এই লোকটা দেখতে ঠিক রণেন্দ্রনাথের বাড়ির চাকরের মতো। তাকে দেখা মাত্র মনে হয়েছিল যেন তাকে আগে আর কোথাও দেখেছি, কিন্তু বাস্তবিক তো তা নয়। আমি তাকে তো আগে কোথাও দেখিনি। তার যমজ ভাইকে রণেন্দ্রনাথের বাড়িতে দেখেছিলাম। যদি সত্যি সত্যি রণেন্দ্রনাথ তাকে নিয়ে পালিয়ে থাকেন, আর যদি তিনি ওই জাহাজেই থাকেন, তাহলে এই বৃদ্ধকেই রণেন্দ্রনাথ বলে ধরে নিতে হয়। শুনেছি রণেন্দ্রনাথ একজন যুবা পুরুষ, বৃদ্ধ নয়। এ কি রহস্য! তবে কি রণেন্দ্রনাথ বৃদ্ধের ছদ্মবেশ ধরেছেন? আশ্চর্য কিছুই নয়। যে ব্যক্তি জাল করে 80,000 টাকা আত্মসাৎ করতে পারে,
সে নিতান্ত সহজ সরল লোক নয়। আমি বারবার বৃদ্ধের দিকে তাকাতে লাগলাম, কিন্তু তাকে ছদ্মবেশী বলে মনে হলো না। কেবল সেই ভৃত্যকে দেখেই তার উপরে সন্দেহ হয়েছিল। অনেকক্ষণ দেখেও আমি তার ছদ্মবেশ ধরতে পারলাম না। আরও কিছুটা অগ্রসর হলাম। সেদিকে বেশি লোক ছিল না। প্রভু ও ভৃত্য ছাড়া আর দুজন মাত্র লোক বসেছিলেন। আর কিছুটা অগ্রসর হওয়ার পর বৃদ্ধ হঠাৎ আমার দিকে তাকালেন। দেখলাম তার মাংস শিথিল বটে, কিন্তু গায়ের রংটা কেমন যেন অস্বাভাবিক, যেন মৃত মানুষদের মতো। দূর থেকে একরকম দেখেছিলাম, কাছ থেকে যেন আর একরকম। তার চোখের দৃষ্টি ঠিক বৃদ্ধের মতো নয়। যৌবনে চোখ যেমন চঞ্চল থাকে, এই বৃদ্ধের চোখও যেন সেই রকম। এই চোখ দেখেই আমার ভয়ানক সন্দেহ হলো। ভাবলাম, এই সন্দেহ কিভাবে দূর করা যায়। একবার মনে হলো খগেন্দ্রনাথকে জিজ্ঞেস করলে হয়তো এই রহস্য ভেদ করতে পারবো। যদি জানতে পারি যে বৃদ্ধ ছদ্মবেশী, তাহলে তাকে রণেন্দ্র বলে গ্রেপ্তার করব। খগেন্দ্রনাথের সাথে দু একবার আলাপ করতেই তার সাথে এত বন্ধুত্ব হয়েছিল যেন তিনি অনেক দিনের আমার পরিচিত বন্ধু। খগেন্দ্রনাথ এই বিষয়ে কিছু জেনে থাকলে তিনি নিশ্চয়ই সে কথা আমাকে বলবেন। এই মনে করে খগেন্দ্রনাথের খোঁজে জাহাজের অন্য দিকে চলে গেলাম, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। একজন খালাসির মুখে শুনলাম তিনি নিজের কামরায় শুয়ে আছেন। দাঁতের যন্ত্রণায় তিনি নাকি ভয়ানক অস্থির হয়ে আছেন। আমি অগত্যা ফিরে আসলাম। আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এসে দেখলাম বৃদ্ধ এর মধ্যেই চলে গেছেন। ভৃত্য আর সেখানে দাঁড়িয়ে নেই। ভৃত্যের সাথে দেখা করে দু একটা কথা জিজ্ঞেস করার খুব ইচ্ছে হলো। যেদিকে বৃদ্ধের কামরা ছিল সে কথা আমি খগেন্দ্রনাথের মুখেই শুনেছিলাম, সেই দিকেই যেতে লাগলাম। দেখলাম দুটো পাশাপাশি কামরাই ভিতর থেকে বন্ধ। শুধু একটির দরজায় দাঁড়িয়ে আছে সেই ভৃত্য। আমি খুব সন্তর্পণে ভৃত্যের কাছে গেলাম। ইশারা করে তাকে কাছেও ডাকলাম। সে ঘাড় নাড়ল। বুঝলাম সে আসতে পারবে না। তখন ধীরে ধীরে দু একটা মিষ্টি কথায় তাকে বশ করলাম এবং তাকে কিছুটা দূরে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? পরে হাসতে হাসতে বললাম, তুমি তো বেশ সুখে আছো। ভৃত্য আমাকে ভদ্রলোক দেখে এবং আমার ধনী লোকের মতন পোশাক আশাক দেখে আমার হাসিতে গলে গেল। ঈষৎ হেসে উত্তর দিল, আগে হ্যাঁ, আমার বড় সুখের চাকরি। আমি হয় পাগল হয়ে যাব, না হয় একদিন ওই ওর হাতেই আমার মরণ হবে। কাল বিকেলে একটা তেলের বোতল ছুঁড়েছিল, যদি আমার মাথায় নাকতো তাহলে তো মরেই যেত। আচ্ছা, এই চাকরি তোমার কতদিনের? আগে বেশি দিনের নয়, 8-10 দিনের মাত্র। বাবু বাই পরিবর্তনের জন্য নেঙ্গুন যাচ্ছে, ভিত্তের প্রয়োজন। আমি নিষ্কর্মা ছিলুম, কাজেই এই ভয়ানক কাজে নিযুক্ত হয়েছি। নাম গোপন করলো দেখে আমি আবার জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? হরিদাস। নিবাস? রানাঘাট। তোমার মা বাপ বর্তমান? আগে না। ভাই আছে? ভৃত্য এবার আর কোনো উত্তর দিল না। কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, আগে না। উত্তর দিতে দেরি হলো দেখে আমার অত্যন্ত সন্দেহ হলো, কিন্তু সে বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করলাম না। ভৃত্যের সাথে
তার পারিবারিক কথা বলতে লাগলাম। এইভাবে নানা কথায় বেলা প্রায় 11টা বাজল, কিন্তু আমার অভিপ্রায় সিদ্ধ হলো না। কায়দা করে ভৃত্যকে অনেকবার তার প্রভুর কথা জিজ্ঞেস করলাম, কিন্তু হয় সে অত্যন্ত চতুর, আমার চোখে ধুলো দিল, আর না হয় বৃদ্ধটি রণেন্দ্রনাথ নয়। ভৃত্যকে বৃদ্ধের নাম জিজ্ঞেস করলাম। তার নাম অনাথ বন্ধু। যে লোক এত কাণ্ড করতে পারে সে যে নাম পরিবর্তন করবে তাতে আর আশ্চর্য কি? খগেন্দ্রনাথকে জিজ্ঞেস করলেই আসল কথা জানতে পারব, এই মনে করে আমি আবার কামরায় ফিরে এলাম এবং তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বেলা 4টের সময় কামরা থেকে বের হলাম। দেখলাম আকাশের অবস্থা আরও ভয়ানক। মেঘ ক্রমে ঘন হতে লাগলো, অন্ধকার ক্রমেই বাড়তে লাগলো। জাহাজের ভিতর বেলা 4টের সময়ই বৈদ্যুতিক আলোগুলো জ্বলে উঠল। বাইরে এসে বেশ কিছুক্ষণ ধরে আকাশের অবস্থা লক্ষ্য করছি। এমন সময় কোথা থেকে হঠাৎ খগেন্দ্রনাথ সেখানে উপস্থিত হলেন। বিনা ক্লেশে তার দর্শন পাওয়ায় আমি যৎপরনাস্তি আনন্দিতই হলাম এবং তখনই তার যন্ত্রণার কথা জিজ্ঞেস করলাম। আমার প্রশ্নে খুব আনন্দিত হয়ে তিনি বললেন অনেকটা সুস্থ হয়েছেন। অন্যান্য অনেক কথার পর আমি জিজ্ঞেস করলাম, খগেন্দ্রবাবু, আপনি তো বৃদ্ধের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছেন, তো এর মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছেন কি? আমার কথায় খগেন্দ্রবাবু আমার মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইলেন। পরে বললেন, আগে হ্যাঁ দেখেছি, কিন্তু সেই বিষয়টা আমি বেশ অগ্রাহ্য করছিলাম। আপনি এখন জিজ্ঞেস করাতে আমার মনে পড়েছে, আপনি বৃদ্ধের চোখের জ্যোতির কথা বলছেন তো? খগেন্দ্রনাথের কথায় আমার বড় আনন্দ হলো। আমি দু হাতে তার দুটি হাত ধরে বলে উঠলাম, একদম আমার মনের কথা টেনে বের করেছেন, আমি ওই চোখের কথাই বলছিলাম। খগেন্দ্রবাবু হেসে বললেন, আমারও সন্দেহ হয়েছিল জানেন। আমি বৃদ্ধকে ভালো করে লক্ষ্য করছিলাম, বিশেষ নজরও রাখছিলাম, কিন্তু কিছুতেই ধরতে পারলাম না। ওই চোখেই বৃদ্ধের কিছু বিশেষত্ব আছে। যখন খগেন্দ্রবাবুর সাথে আমি কথাবার্তায় ব্যস্ত ছিলাম, ঠিক সেই সময়ই জাহাজের কাপ্তেন একটা সংবাদপত্র নিয়ে আমার কাছে উপস্থিত হলেন। জাহাজে অনেকগুলো লোক ছিল বটে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই অজ্ঞ। আমরা সামান্য লিখতে পড়তে পারি জেনে কাপ্তেন আমাদের হাতেই সেই সংবাদপত্র দিয়ে বললেন, দেখুন, একজন বাঙালির কাণ্ড দেখুন। জাল ছেকের সাহায্যে প্রায় 1 লক্ষ টাকা নিয়ে লোকটা কোথায় সরিয়া পড়ে আছে। দেখলাম আমরা যেদিন জাহাজে উঠেছি ওই সংবাদপত্রটাও সেই দিন বিকালে বের হয়েছে। বলা বাহুল্য, সে কথা আমি অনেক আগেই জানতাম এবং দোষী ধরবার জন্যই আমি তখন জাহাজে ছিলাম। কিন্তু সাহেবের মুখে ওই কথাগুলো শুনে আমি যেন স্তম্ভিত হলাম। বললাম, সে কি, এত টাকা ভাঙিয়ে লোকটা পালিয়ে গেল? এই বলে তার হাত থেকে সংবাদপত্রটা নিলাম এবং খগেন্দ্রনাথের সামনে সেই অংশটাই পড়লাম। দেখলাম খগেন্দ্রনাথ যেন বিমর্ষ হলেন, কিন্তু সে কেবল সেই মুহূর্তের জন্য। চোখের পলক পড়তে না পড়তে তিনি আত্মসংবরণ করলেন। আমি এরকম ভাব দেখালাম যেন তার বিমর্ষ মুখটা আমি লক্ষ্যই করিনি। খগেন্দ্রনাথ আমার মুখের দিকে চেয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, লোকটার নাম কি? আমি বললাম, রণেন্দ্র মিত্র, ব্যাংকের একজন কেরানি। কবে এই কাণ্ড হয়েছে?
যেদিন আমাদের জাহাজ ছাড়ে সেই দিনই জানা গিয়েছিল, তবে কবে যে জাল হয়েছিল সেটা সংবাদপত্রে লেখা নেই। ও, তবে তো সে আজ 2-3 দিনের কথা। হয়তো এর মধ্যে অপরাধী ধরাও পড়ে গেছে। সে কথা বলা যায় না। এরকম লোক যে সহজে ধরা পড়বে এমন তো মনে হয় না। কত টাকা জাল করেছিল? প্রায় 1 লক্ষ টাকা। লোকটা তো তাহলে রাতারাতি ধনবান হয়ে গেছে। যেমন রাতারাতি বড় মানুষ হয়েছে, তেমনই আবার রাতারাতি ফকিরও হয়ে যাবে। ঈশ্বরের রাজ্যে পক্ষপাত নেই। যে যেমন কাজ করে সে সেই মতোই ফল পায়। আমার শেষ কথায় খগেন্দ্রনাথ হাসলেন বটে, কিন্তু কোনো উত্তর দিলেন না। অন্ধকার আরো গাঢ় হয়ে এলো। ঘন কালো মেঘ স্তরে স্তরে কালো হয়ে গেল। বাতাসের লেশ মাত্র ছিল না। তার উপর রাত যত বাড়তে লাগলো ততই যেন আরো গুমোট হতে লাগলো। রাত 9টার পর খগেন্দ্রবাবু নিজের কামরায় চলে গেলেন। আমিও সমস্ত দিন ভয়ানক চিন্তায় এত পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম যে রাতে সামান্য জলযোগ করে বিছানায় শুয়ে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। যখন আমার ঘুম ভাঙল তখনও ভয়ানক অন্ধকার। জাহাজের প্রত্যেকটা কামরায় বৈদ্যুতিক আলো জ্বলছিল। সেই আলোতে ঘড়ি দেখলাম, রাত 2টো বেজে গেছে। চারিদিকে খুব চেঁচামেচির আওয়াজ, বাতাসের ভয়ানক গর্জন এবং তার উপর যাত্রীদের আর্তনাদে আমি স্পষ্টই বুঝতে পারলাম যে ঝড় আরম্ভ হয়েছে। যে ঝড়ের আশঙ্কা করে কাপ্তেন থেকে খালাসি পর্যন্ত বিষণ্ণভাবে সময় কাটাচ্ছিলেন, যার ভয়ে এতক্ষণ তারা নিজেদের মধ্যেও কথাবার্তা বলেননি, এখন সেই ঝড় যেন দ্বিগুণ বেগে সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করতে লাগলো। সেই ভয়ানক ঝড় বর্ণনা করার সাধ্য আমার নেই। একবার ঝড়ের প্রকোপে জাহাজটা টলমল করে কাঁপছিল। মনে হচ্ছিল যেন এখনই জাহাজটা আরোহীদের নিয়ে জলের মধ্যে ডুবে যাবে। আমি কামরা থেকে বের হয়েছি দেখে একজন সাহেব বললেন, স্যার, ভিতরে যান, শেষে কি এই ঝড়ে মরবেন? সাহেবের কথা শুনে আমার খুব রাগ হলো। বললাম, সাহেব, বাঙালিরা কি এতই ভীতু যে ঝড়ের সময় বাইরে বেরোতেও পারবে না? আমার কথায় সাহেব অপ্রস্তুত হল। বললেন, Oh, I'm extremely sorry. I didn't mean to say like that. আপনার ভালোর জন্যই আমি এ কথা বলছি। যদি আপনি ওই বাতাসের বেগ সহ্য করতে পারেন ভালোই তো, তবে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন এখানে বসে দেখা যাক। সাহেব যে জায়গাটা নির্দেশ করলেন বাস্তবিক ওটা নিরাপদ। সাহেব একটা চেয়ার নিয়ে সেখানে বসে পড়লেন এবং আমাকেও সেখানে বসতে বললেন। আমি তার অনুরোধ রাখলাম। প্রবল বেগে ঝড় বইতে লাগল। পর্বত প্রমাণ তরঙ্গগুলো যেন জাহাজকে ভেঙে ফেলল। এর আগেই জাহাজের পালগুলো নামিয়ে রাখা হয়েছিল, পাছে ঝড়ে জাহাজের যন্ত্রাংশ খারাপ হয়ে যায় সেই ভয়ে আগে থেকেই জাহাজ বন্ধ করা হয়েছিল। ঝড়ের প্রকোপে জাহাজটা পিছু হতে লাগলো। ক্রমে 5টা বাজল। ঝড় থামা তো দূরের কথা, উত্তরোত্তর বাড়তে লাগলো। আমি একবার খগেন্দ্রনাথের সন্ধানে বেরোলাম, কিন্তু অন্ধকারে জাহাজের সেই দিকে যেতে পারলাম না। যেখানে বসেছিলাম সেইখানেই বসে রইলাম। আরও 1 ঘন্টা গেল। অল্প অল্প আলো দেখা দিল। সেই আলোতে আমি দেখলাম দূরে সেই বৃদ্ধ এক স্থানে নিশ্চল নিস্পন্দনভাবে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধকে দূর থেকে দেখতে পেয়ে আমার তার কাছে যেতে ইচ্ছে হলো, কিন্তু যে সাহেব আমার কাছে বসেছিলেন তিনি নিষেধ করলেন। বললেন, ঝড়ের এত বেগ,
হয়তো খগেনবাবুর কাছে যেতে যেতে আমি নিজেই সমুদ্রে পড়ে যাব। সাহেবের কথা যুক্তিসঙ্গত মনে হলেও আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। পরক্ষণেই একটা ভয়ানক দমকা হাওয়া এলো। জাহাজ যেন টলমল করে উঠল। যেসব আরোহী এতক্ষণ বাইরে পাটাতনের উপর ছিল তারাও নিজের নিজের কামরায় পালিয়ে গেল। সেই সময় খগেনবাবু চিৎকার করে উঠলেন। বৃদ্ধ ঝড়ের বেগ সহ্য করতে না পেরে সমুদ্র গর্ভে তলিয়ে গেছেন। এই কথা শুনে কাপ্তেন সাহেব সেই ঝড়ের সময়ও জাহাজের ছোট নৌকা নামিয়ে দিলেন। 4 জন খালাসির সাথে একজন ইংরেজ কর্মচারী সেই নৌকা করে সেই ভয়ানক সমুদ্রে নামলেন। কিছুক্ষণ পরে তরঙ্গের মধ্যে ওই নৌকা আর দেখতে পাওয়া গেল না। কিন্তু প্রায় 1 ঘন্টা পরে আরোহীর সাথে ওই নৌকা জাহাজে এসে লাগল। তারা একটি বৃদ্ধের ছদ্মবেশ নিয়ে উপস্থিত হলেন, কিন্তু কোনো মানুষকে পাওয়া গেল না। শুনছিলেন গল্প জাল চেক এর প্রথম পর্ব। রচনায় প্রিয়নাথ মুখোপাধ্যায়, গল্প পাঠে সৌরভ, রণেন্দ্র ও অন্যান্য ভূমিকায় সৌভিক, শ্যামলাল ও ম্যাকলিন সাহেবের ভূমিকায় গৌরব, পোস্টার ও ক্যালিগ্রাফি অর্ক। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাদের জানান ও পরের পর্বের নোটিফিকেশন সবচেয়ে আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। নমস্কার।